নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। সন্দীপ ঘোষের জামিন, নার্জিকর ধর্ষণ খুনের মামলা, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলেরও জামিন। শিয়ালদা আদালতে জামিন সন্দীপ ও অভিজিতের। তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই। গ্রেফতারের 90 দিনের মাথায় চার্জশিট দিতে পারেনি সিবিআই। তাদের 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। আর জামিন পেলেও জেল মুক্তি নয় সন্দীপের। আর্থিক দুর্নীতির মামলা থাকায় জেলেই সন্দীপ। জামিন পেলেও জেল মুক্তি নয় সন্দীপের। আর্থিক দুর্নীতি মামলা থাকায় জেলেই সন্দীপ। আজকে সিবিআই বলল যে আমরা চার্জশিটটা আমরা দিতে পাচ্ছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 ডেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে কি অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। আর ব্যর্থতা দায় নিতে হবে সিবিআইকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চড়া সুর অনিকেত মাহাতোর। নাগরিক সমাজকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান অনিকেত মাহাতোর। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ এই তদন্ত চলছে, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না? তাহলে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, দেশের সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা, সমবেদনা দেখানোর প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোথায়? স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা এই রাজ্যের প্রশাসনের ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। আমি আহ্বান রাখছি, নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। সিবিআই তদন্তে কটাক্ষ কুণাল ঘোষের। ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন, তাদের যাদের ঠিক করে দিতে হবে, তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না। এজেন্সির ব্যর্থতা, পুলিশের সাফল্য। সিবিআই ব্যর্থতায় আরজিকর খুন ধর্ষণে জামিন। আর জামিন পেলেন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল। নিয়োগ মামলায় পার্থর জামিনের সুপ্রিম নির্দেশ। পার্থকে ছাড়তে ইডিকে শর্ত শীর্ষ আদালতের। কুলতলির পর ফারাক্কায় সাফল্য রাজ্য পুলিশের। সিবিআই তদন্তভার নেওয়ার আগেই তথ্য প্রমাণ নষ্ট পুলিশের, তো সুকান্ত মজুমদারের। খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল এবং আমি প্রথম থেকে বলে এসেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে, সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে? পাবে না কিছু। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ, আরজিকর ক্যাম্পাসে মিছিল, আর মিছিলে প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের। করুণাময়ী থেকে সিজিও পর্যন্ত করা হয় মিছিল। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ, আরজিকর ক্যাম্পাসে মিছিলে প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা সামিল হন। করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তারা।
আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে সমস্ত সুচিন্তাবাদী সাধারণ নাগরিক থেকে শুরু করে ডাক্তার সমাজ থেকে শুরু করে সমস্ত সামাজিক মানুষদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল দুপুর 2টো থেকে আমরা করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটা অভিযানের ডাক দিচ্ছি। অনুরোধ করছি আপনারা এসে এই ন্যায় বিচারের দাবিতে প্রথম দিন থেকে যেমন আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন, গলায় গলা মিলিয়েছেন, আপনারা সেই পায়ে পা মিলিয়ে আবার আমাদের সঙ্গে আগামীকাল আসুন। আর কুলতলির পর ফারাক্কা দ্রুত মামলার তো নিষ্পত্তি, এক অপরাধীর ফাঁসির সাজা ঘোষণা করা হলো আর আরেকজনের যাবজ্জীবন। কুলতলির ফারাক্কায় মাত্র 2 মাসেই বিচার পেল, কিন্তু আরজিকর এখনো রয়েছে অপেক্ষায়। বিচার পাওয়া তো দূর, উল্টে 2 অভিযুক্ত জামিন পেয়ে গেলেন। ফারাক্কায় ফাঁসি, আরজি করে জামিন। ফারাক্কায় তদন্ত করেছে রাজ্য পুলিশ, আরজি করে তদন্তে সিবিআই। ফারাক্কায় 62 দিনে ফাঁসির সাজা ঘোষণা, আরজি করে 90 দিনেও সিবিআই চার্জশিট দিতে না পারায় 2 অভিযুক্তের জামিন। 2 মাসে বিচার পেল ফারাক্কা, আরজি কর আজও বিচারের অপেক্ষায়। আমরা খুব হতাশ সেটা যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে, এটা চূড়ান্ত হতাশ। হ্যাঁ, আমরা খুশি হয়েছি। আমার মেয়ে খেলতে গেছিল আমার বোনেদের বাড়ি, তখন দিন হয়ে এসে আমার মেয়েকে ফুল দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়, খুব অত্যাচার করে আমার মেয়েকে মেরে ফেলেছে। দিনটা ছিল দশমী, দাদুর বাড়ি গিয়ে নিখোঁজ হয়ে যায় নাবালিকা। প্রায় 3 ঘন্টা পর প্রতিবেশী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় তার বস্তাবন্দি দেহ। যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে, গ্রেফতার করা হয় প্রতিবেশী দীনবন্ধুকে। তাকে জেরা করে পরে শুভজিৎ হালদার নামে আরও একজনকে গ্রেফতার করে ফারাক্কা থানার পুলিশ। তদন্ত নেমে ড্রোন ম্যাপিং করে পুলিশ। নাবালিকাকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, তখন অপরাধীদের অবস্থান কোথায় ছিল, সেই তথ্য যাচাই করা হয় ড্রোন ম্যাপিং এর মাধ্যমে। এছাড়াও ডিএনএ ম্যাচিং করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় সিগারেটের টুকরো, তাতে 2 অভিযুক্ত লালারস মেলে বলে পুলিশের দাবি। এই সব তথ্যই আদালতে পেশ করে ফারাক্কা থানার পুলিশ। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার দীনবন্ধু এবং শুভজিৎ হালদারকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। দীনবন্ধু জানতো পাড়ার মেয়েটি ফুল ভালোবাসত। এই দীনবন্ধু মেয়েটিকে ফুল দেখাবে এবং নানা ধরনের রঙিন ফুল উপহার দেবে, এই লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। দুজনে ঘরের ভিতরে ঢুকে নাবালিকার উপর চরম নির্যাতন চালায়, তারপর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে এবং প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে দেয়। নাবালিকা প্রাণ হারানোর পরেও তারা তার উপর যৌন নির্যাতন চালিয়েছিল, যে বিকৃতকাম মানসিকতাকে আমরা মেডিকেল পরিভাষায় বলি নেক্রোফিলিয়া। বৃহস্পতিবার দোষী সাব্যস্ত, শুক্রবার সাজা ঘোষণা। দীনবন্ধু হালদারের ফাঁসির সাজা, শুভজিৎ হালদারের যাবজ্জীবন। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, স্টেটের তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম। প্ল্যানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাস্টাডিতে থাকতে হবে, বেরোতে পারবে না। আর দিনু হালদারের ক্ষেত্রে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো, এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে, 7 বছর করে এভিডেন্স লোপাট করার সেকশনে এদের সাজা দেওয়া হলো। 62 দিনে ফারাক্কার ঘটনায় সাজা ঘোষণা। এর আগে কুলতলিতে ধর্ষণ খুনের ঘটনাতেও 62 দিনেই সাজা ঘোষণা করা হয়েছিল। তদন্ত করল রাজ্য পুলিশ, বিচার পেল কুলতলি ফারাক্কা। কিন্তু আরজিকর এখনো অপেক্ষায়। বিচার পাওয়া তো দূর, এদিন আরজিকর খুন ধর্ষণের মামলায় 2 অভিযুক্ত জামিন পেয়ে গেলেন। একজন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আরেকজন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। খুন ধর্ষণের মামলায় এই দুজনের বিরুদ্ধেই তথ্য প্রমাণ লোপাট ও বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ ছিল। কিন্তু গ্রেফতারের 90 দিন পরেও সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই। এজন্য এদিন দুজনকেই জামিন দেয় শিয়ালদা আদালত। জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাবেন না সন্দীপ ঘোষ, কারণ এখনো তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা রয়েছে। নিউজ 18 বাংলা।
আসছি পরবর্তী খবরে। টালিগঞ্জে মহিলার কাটা মুন্ডু উদ্ধারে ধৃত এক। ডায়মন্ড হারবার থেকে আটক করা হয় আতিকুর রহমানকে। সিসি ক্যামেরায় নজরে সন্দেহভাজন এই আতিকুর। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, টালিগঞ্জে মহিলার কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় ধৃত এক। ডায়মন্ড হারবার থেকে আটক করা হয়েছে আতিকুর রহমানকে। সিসি ক্যামেরার নজরেই সন্দেহভাজন এই আতিকুর। অমিত রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত বলবে অমিত। আতিকুর রহমান কিভাবে পুলিশের জালে এলো? গতকাল এই কাটা মাথা উদ্ধার হওয়ার পর থেকেই এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু করেছিল এবং এলাকায় সন্দেহভাজন কাদের গতিবিধি রয়েছে সেটাও জানার চেষ্টা করে। তো দেখা যায় যে ভোর রাতের দিকে আতিকুর রহমানের গতিবিধি পাওয়া যাচ্ছে ভ্যাট সংলগ্ন একটি এলাকাতে। তাতে পুলিশের সন্দেহ হয় এবং এই সন্দেহ হওয়ার পরেই কলকাতা পুলিশের বিভিন্ন থানাতে আতিকুর রহমানের এই ফুটেজের ছবি পাঠানো হয়েছিল এবং অন্যান্য পার্শ্ববর্তী যে পুলিশ ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে অর্থাৎ ডায়মন্ড হারবার পিডি, বারুইপুর পিডি সমস্ত জায়গায় ছবি পাঠানো হয়। ডায়মন্ড হারবার পিডিতে ছবিটি পাঠানোর পর সেখান থেকে আতিকুরকে চিহ্নিত করা হয় এবং তার মোবাইল নম্বর জোগাড় করা হয় পুলিশের তরফে, ডায়মন্ড হারবার পিডির তরফে, এবং তা কলকাতা পুলিশকে প্রোভাইড করা হয়। এরপরে কলকাতা পুলিশের তরফে টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। দেখা যায় আতিকুরের গতিবিধি আগের দিন সন্ধ্যের পর থেকেই ওই এলাকাতে রয়েছে এবং ভোরবেলাতে একদম ঠিক ভ্যাটের আশেপাশে তাকে পাওয়া যায়, তার টাওয়ার লোকেশন পাওয়া যায়। এরপরই যে এসআইটি ফর্ম করা হয় কলকাতা পুলিশের তরফে, তারা পৌঁছে যায় সরাসরি ডায়মন্ড হারবার পিডিতে এবং সেখান থেকে আতিকুরের মগরাহাটে আতিকুরের যে বাড়ি সেখানে যায়। সেখান থেকে তাকে ডিটেন করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের পেছনে আতিকুরি রয়েছে বা খুন আতিকুরি করেছে এটা এখনো পর্যন্ত মনে করছে তদন্তকারী আধিকারিকরা। কি কারণে খুন করলো, প্রেম ঘটিত কারণ ওই মগরাহাটেই এই মেয়েটি যে গলা কেটে খুন করা তার পরিচয় ইতিমধ্যে পাওয়া গিয়েছে। তার বাড়ি ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের পারুল এলাকাতে। তো এবং আতিকুর যে জায়গায় থাকতেন সেই আমি একটু একবার জানতে চাইবো যে মহিলার দেহ উদ্ধার হয়েছে সেই মহিলার পরিচয় আর একবার জানতে চাইবো। ইতিমধ্যেই পরিচয় পেয়েছে পুলিশ এবং তোমায় জানিয়ে রাখবো যে মেয়েটির বাড়ি পারুলে মেয়েটির বাড়ি এবং মেয়েটি বিয়ে হয়েছিল হচ্ছে আতিকুরদের এলাকাতেই এবং সেই জায়গা থেকেই পুলিশের তরফে যেটা মনে করা হচ্ছে প্রেম ঘটিত কোনো সম্পর্কে টানাপোড়েন সেই জায়গা থেকে খুন করা হয়ে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত পুলিশ পুরো বিষয়টা তদন্তের মধ্যে রয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আতিকুরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মেয়েটির যে পরিচয় পাওয়া গেছে মেয়েটির পরিবারের লোকেদের সঙ্গে পুলিশ ইতিমধ্যেই কথা বলছে। মেয়েটির নাম খাদিজা বিবি এবং মেয়েটির বাবার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেছে এবং একই সঙ্গে যে শ্বশুর বাড়ি রয়েছে জাহাঙ্গীর তার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলছে। সব মিলিয়ে ইতিমধ্যেই পুলিশের তরফে আতিকুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ।